সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। সবসময় যে শহরের সেই ঝাঁকানাকা পরিবেশ, রংচং পরিবেশে না যে একটু নিখুঁত প্রাকৃতিক পরিবেশে আসা উচিত এবং উপভোগ করা উচিত সেটা। বন্ধুরা, পাবনা জেলার ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিন ব্রিজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মারুফ হোসাইন। খুব সকালে আমি ঘুম থেকে উঠে জয়পুরহাট সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। শীতের সকাল মানেই নরম কুয়াশার চাদরে মোড়ানো এক শান্ত পৃথিবী, চারিদিকেই সাদা ধোঁয়াটা আবরণ, গাছপালাও যেন স্বপ্নের মতো লাগে। অবশেষে আমি পৌঁছে গেলাম জয়পুরহাট সরকারি কলেজে। এখান থেকেই আমাদের পিকনিকের বাস ছেড়ে যাবে। এই যে আমাদের দুটি বাস, এই দুটি বাসে করেই আমরা সেই ঐতিহাসিক হার্ডিন ব্রিজ দেখতে যাব। বন্ধুরা, আমি এখন বাসে উঠছি। অবশেষে আমাদের বাসটি চলতে শুরু করলো। আপনারা হয়তো বুঝতেই পারছেন এটি পিকনিকের বাস, সেহেতু ভেতরে নাচ গান ভালোই হচ্ছিল। বন্ধুরা, আমরা চলতে চলতে একটি যাত্রা বিরতি এখানে দিলাম। এটা হচ্ছে নাটোর জেলার মধ্যে। সবাই যার যার প্রয়োজনে নিচে নেমে গিয়েছে। বিরতি শেষে আমাদের গাড়িটি আবার চলতে শুরু করলো আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। বন্ধুরা, আমরা আবারও একটি যাত্রা বিরতি দিলাম বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্রে। বন্ধুরা, আমরা এগিয়ে চলছি ইক্ষু গবেষণা কেন্দ্রের দিকে। এখানে আমরা একটি স্টপেজ দিয়েছি। এই যে ও হচ্ছে আমার কলেজের বন্ধু রবিউল। কেমন আছো তুমি? আজকে আমরা কি দেখতে যাচ্ছি এখানে? ইক্ষু গবেষণা কেন্দ্র, তাই না? আমাদের সবার প্রিয় মাহবুব স্যারও আমাদের সাথে এগিয়ে চলছে ইক্ষু গবেষণা কেন্দ্র দেখার জন্য। এই গবেষণা কেন্দ্রটির ভেতরে বিভিন্ন রকমের শস্য চাষাবাদ করা হচ্ছে। আমরা একটি কনফারেন্স রুমে এসে বসলাম। এখানে আমাদেরকে বসতে বলা হয়েছিল। এখানে তারা আমাদেরকে একটি ডিসপ্লে দেখাবে তাদের গবেষণার উপরে। এই ক্লাসটি সত্যি আমাদের জন্য খুবই বোরিং লাগছিল, তারপরেও আমরা বাধ্য হয়ে ক্লাসটি করছিলাম। বন্ধুরা, আমরা এখানে দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছি। 30 মিনিটের মধ্যেই আমাদের ডাইনিং রুমটি পরিষ্কার করে দেওয়া হবে, তখন আমরা সেখানে দুপুরের খাবার গ্রহণ করব। এ পর্যন্ত আমাদেরকে ইক্ষু গবেষণা কেন্দ্রের ভেতরে একটি কনফারেন্স রুমে বসতে দেওয়া হয়েছে। অবশেষে তারা তাদের প্রোগ্রাম শুরু করেছে। আমরা মনোযোগ দিয়ে তাদের প্রোগ্রাম দেখছিলাম। এরপর হচ্ছে প্রদর্শনী এবং সম্প্রসারণ কর্মকাণ্ড সারা দেশে করতে হবে। লবণাক্ত পাহাড়ি এলাকায়, সমতল, চরাঞ্চল, বিরূপ যেসব আবহাওয়া আছে এবং প্রতিকূল পরিবেশ সবগুলোকে করতে হবে। আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘ একটা প্রোগ্রাম শেষে আমরা খাবারের জন্য ডাইনিং এ বসেছি। আমরা মাত্রই আমাদের মধ্যাহ্নভোজ শেষ করলাম। এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, হার্ডিন ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা একে একে সবাই বাস থেকে নেমে পড়লাম। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল পদ্মা নদী, এবং এই পদ্মা নদীর উপর দিয়ে নির্মিত করা হয়েছে সেই ঐতিহাসিক হার্ডিন ব্রিজ। বন্ধুরা দেখুন, মাথার উপরে সেই ঐতিহাসিক হার্ডিন ব্রিজ এবং চোখের সামনে রয়েছে বিশাল পদ্মা নদী। বাংলাদেশের অন্যতম রেল ব্রিজগুলোর মধ্যে একটি জনপ্রিয় হচ্ছে ঐতিহাসিক হার্ডিন ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, আমি যখন প্রায় হার্ডিন ব্রিজ দেখতে এসেছি, ঠিক সেই সময় ব্রিজের উপর দিয়ে একটি ট্রেন যাচ্ছে। আমি আপনাদের সেই ট্রেনটি একটু দেখানোর চেষ্টা করছি।
মাথার উপর দিয়ে যাচ্ছে ট্রেন, পাশেই পদ্মা নদী এবং চোখের সামনে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি। দৃশ্যটি সত্যি অসাধারণ। বন্ধুরা, খুব চমৎকার একটি মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচে আমি দাঁড়িয়ে, সত্যি বিষয়টি অনেক মনোমুগ্ধকর। ব্রিজের বিকট শব্দে কোনো কথা শোনা যাচ্ছে না, এত বিকট শব্দ হচ্ছিল, কারণ পুরোটাই লোহা দিয়ে তৈরি। এটি বাংলাদেশের অন্যতম একটি রেল সেতু। হার্ডিন ব্রিজ হলো বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক রেল সেতু, যা পদ্মা নদীর উপর অবস্থিত। এটি পাবনার পাকশী ও কুষ্টিয়ার ভেড়ামারা এলাকাকে সংযুক্ত করেছে। 1889 সালে প্রথম পদ্মা নদীর উপর সেতু তৈরির প্রস্তাব আসে এবং 1908 সালে নির্মাণ অনুমোদন পায় এবং 1910 সালে নির্মাণ কাজ শুরু হয়। এটিতে প্রায় 24,000 শ্রমিক কাজ করেছেন। 1915 সালের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি ব্রিটিশ শাসনামলে তৈরি একটি বিশাল প্রকৌশল কৃতি। এই সেতুর দৈর্ঘ্য প্রায় 1.8 কিলোমিটার। বন্ধুরা, এই সেতু নির্মাণের সময় নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা ছিল সবচেয়ে কঠিন কাজ। এই সেতুর প্রধান প্রকৌশলী ছিলেন স্যার রবার্ট গেইলস। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই সেতু কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল। 13 ডিসেম্বর বিমান হামলায় একটি স্প্যান ক্ষতিগ্রস্ত হয়, পরে জাপানের সহযোগিতায় মেরামত করা হয়। তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসর ও গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই ব্রিজের নামকরণ করা হয় হার্ডিন ব্রিজ। লোকমুখে শুনেছি তৎকালীন প্রকৌশলীরা নাকি বলেছিলেন যে আপনাদেরকে আমরা একটি জিনিস তৈরি করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজও এর স্থাপনা দেখে সেটাই মনে হয়। বন্ধুরা, এটি সেই বিশাল পদ্মা নদী, যার কোনো কুল কিনারা নেই। দেখতে পাচ্ছি সারি সারি মাছ ধরার নৌকা বাঁধা আছে ঘাটে এবং মাঝে মাঝে চরের উপাশে আবারও নৌকা, আবারও বিশাল জলরাশি। এই নদীর উপরে নির্মিত হার্ডিন ব্রিজের নিচ দিয়ে চলছে সেই মাছ ধরা নৌকা বা ট্রলারগুলি। দেখতে পাচ্ছি একটি মাছ ধরা নৌকা হার্ডিন ব্রিজের নিচ দিয়ে আসছে। ব্রিজের গোড়ার এই অংশটি যেন ভেঙে না যায়, এজন্য এখানে বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা এবার নৌকায় উঠবো, নিচে যাব। নদী থেকে বৃষ্টি দেখতে কেমন লাগে সেটি আপনাদের দেখাবো। আমরা এক এক করে সবাই নদীতে নামছি নৌকায় ওঠার জন্য। এই নদীতে নামার পথটি খুব সহজ নয়, একটু এদিক ওদিক হলেই ঘটতে পারত বড় বিপত্তি। আমরা অবশেষে নৌকায় উঠে পড়লাম। আমাদের গ্রুপের আরো কিছু শিক্ষার্থী উপরে দাঁড়িয়ে আছে, তারা আসে নাই নৌকাতে। তারা অনেকেই সাঁতার পারে না, অনেকেই ভয়ে আসে নাই। নৌকায় উঠেই খোকন দাদা গান শুরু করলেন। নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ও রে সম্বলের মায়া আমায় দে রে দে ছাড়িয়া, কাছের মানুষ তুলে ধুইয়া। ইতিমধ্যে আমাদের নৌকার মাঝি নৌকা স্টার্ট দিয়ে ফেললো।
খোকন ভাই বসে আবারও গান শুরু করলেন। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় রোতে যারা দুপুরে শুরু তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে। নদীর পানির শব্দ এবং খোকন দাদার গানের সুর যেন মিলিয়ে যাচ্ছে এই পদ্মা নদীর বুকে। মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক হার্ডিন ব্রিজ, নিচ দিয়ে আমরা যাচ্ছি। কাছের মানুষ দূরে থুইয়া মরিয়া ভিতর পড়াইয়া। বন্ধুরা, আমি পদ্মা নদীর বুকে নৌকা নিয়ে ঘুরছি। এক পাশে দেখতে পাচ্ছি হার্ডিন ব্রিজ এবং অন্য পাশে দেখতে পাচ্ছি লালন শাহ সেতু। সত্যি অসাধারণ লাগছে। আমরা দেখতে পাচ্ছি লালন শাহ সেতু। লালন শাহ সেতুর ঠিক পাশেই দেখতে পাচ্ছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নদী মানে এক চলমান গল্প, কখনো শান্ত, কখনো উচ্ছ্বাসে ভরা। নদীর জল বয়ে নিয়ে যায় প্রকৃতির সুর। ভোরের কুয়াশা ছুঁয়ে যখন নদী জেগে ওঠে, তখন মনে হয় জীবন নতুন করে শুরু হচ্ছে। নদীর এই জলই কৃষকের হাসি, জেলের আশা আর প্রতীকের প্রশান্তি। সম্পানের নাইয়া আমায় যেতে ফিরাই। এই পদ্মা নদীর বুকে পাশাপাশি দুটি ব্রিজ, একটি লালন শাহ সেতু, অপরটি হার্ডিন ব্রিজ। রইয়া রইয়া ওরে সম্পানের নাইয়া। আমরা এই মুহূর্তে লালন শাহ সেতু অতিক্রম করছি। বাংলাদেশের নদীগুলোর মধ্যে অন্যতম একটি নদী পদ্মা। এই শীত মৌসুমে এসেও এই নদীতে এত পরিমাণে পানি রয়েছে, না জানি বর্ষা মৌসুমে কত বেশি পরিমাণে পানি থাকে। বন্ধুরা, এটি সেই পদ্মা নদী, যেই পদ্মা নদী নিয়ে আমাদের বিখ্যাত শিল্পী গান লিখেছিল, সর্বনাশা পদ্মা নদীরে। সর্বনাশা পদ্মা নদীরে যার কুল কিনারা নেই, এই গানটি লিখেছিল, গানটি গিয়েছিল আব্দুল আলিম। সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা এগিয়ে চলছি এই পদ্মার বুকে। এই সেই পদ্মা, দেখুন দূর থেকে হার্ডিন ব্রিজ এবং লালন শাহ সেতুটি দেখতে খুব সুন্দর লাগছিল। বন্ধুরা, সত্যি আজকের এই নৌকা ভ্রমণটি আমাদের জন্য সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। পিছনে দেখতে পাচ্ছি আমাদের ওমর ফারুক ভাই। ভাই একটু, ওমর ফারুক ভাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই হার্ডিন ব্রিজ, যার নিচ দিয়ে আমরা আসলাম। আবারও এই হার্ডিন ব্রিজের নিচে গিয়ে আমরা দাঁড়াবো। সেখান থেকে নদীর সৌন্দর্য উপভোগ করছি এবং নৌকায় উঠে এই ঐতিহাসিক হার্ডিন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এবং পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। সত্যি এই ভ্রমণটি আমার জীবনের একটি সেরা অভিজ্ঞতা হবে বলে আমি মনে করছি। ভাই গান গাইতে গাইতে লিরিক ভুলে গিয়েছিল।
বন্ধুরা, আমরা নদী দিয়ে এগিয়ে চলছি। আমাদের হাতের পাশে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে আমরা এগিয়ে চলে যাচ্ছি। নৌকা ভ্রমণ শেষে আমরা আবারও নদীর পাড়ে উঠে এলাম। বন্ধুরা, আমাদের সাথে আমাদের বিভাগীয় প্রধান স্যার এসেছেন। স্যারের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই হার্ডেন ব্রিজ, এটা ইতিহাসের একটা বিস্ময়কর ব্রিজ। এই ব্রিজ সম্পর্কে আপনি কিছু বলেন। হ্যাঁ, আমি হার্ডিন ব্রিজ সম্পর্কে তো অনেক শুনেছি, জেনেছি, ইতিহাসে পড়েছি। আমরা এক সময় তখন ছাত্র ছিলাম, বিশেষ করে প্রাইমারি স্কুল পর্যায়ে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ পর্যায়ে এই ব্রিজের ইতিহাস, এই ব্রিজ সম্পর্কে অনেক জেনেছি এবং এটা যে কারা তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে এবং তৈরির সে সময়ের উপকরণগুলো কি ছিল এবং সেটা কতটা যে খাঁটি এবং নিখুঁত ছিল সেটা এখন পর্যন্ত এর চেহারা দেখে বোঝা যায়। এটা এখনো অটুট আছে, মনে হচ্ছে এখনো সেই নতুনের মতোই উজ্জ্বল মনে হচ্ছে। স্যার, শিক্ষার্থীদের এখানে শিক্ষা সফরে আসলে কি কি উপকার এখান থেকে পাবে? হ্যাঁ, অন্য জায়গা ঠিক না করে এখানে স্থানটা নির্বাচন করে এখান থেকে শিক্ষার্থীরা আসলে কি শিক্ষা গ্রহণ করতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ নদীবিধৌত একটা দেশ, আচ্ছা নদীমাতৃক দেশ। তো এখানে এসে নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই নদীর উপর দিয়ে যে একটা ব্রিজ হয়েছে, একটা না দুটো ব্রিজ, এখানে হার্ডিন ব্রিজ তো আগে হয়েছে, জি, তারপরে লালন শাহ সেতু হলো। হ্যাঁ, এই দুটো সেতুর মানে পাশাপাশি এখানে পারমাণবিক যে চুল্লি করা হয়েছে, এখানে সেটা একবারে ত্রিরত্নের সমাহার বলতে বলা যায়। এখানে চারটা জিনিস, দুটো সেতু, একটা নদী, পারমাণবিক চুল্লি এবং নদীর ধার, সব মিলিয়ে এখানে একটা প্রাকৃতিক নৈসর্গিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটা উপভোগের জন্য একটা আমি মনে করি একটা শ্রেষ্ঠ জায়গা এটাই। এবং এখানে আসা উচিত এবং এটা দেখে শিক্ষার্থীদের যেমন দেশ সম্পর্কে এবং এই সেতু সম্পর্কে আরো জানার আগ্রহ আসবে এবং এদেশের নদীর যে সৌন্দর্য উপভোগ করা বা নদীর আশপাশের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করে ঐতিহাসিক ইতিহাস জানার পাশাপাশি শিক্ষার্থীরা এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কেও একটু জানতে পারবে এবং প্রাকৃতিক পরিবেশে তাদের ব্রেনটাকে ফ্রেশ করতে পারবে। এই কারণে এখানে মনে হয় যে আসা উচিত। সবসময় যে শহরের সেই ঝাঁকানাকা পরিবেশ, রংচং পরিবেশে না যেয়ে একটু নিখুঁত প্রাকৃতিক পরিবেশে আসা উচিত এবং উপভোগ করা উচিত সেটা। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, এই হার্ডিন ব্রিজের নিচে এই পদ্মা নদীর পাড়ে বসে আমরা এক কাপ করে চা খেলাম। সত্যি অসাধারণ লাগছিল, অনুভূতি বলে বোঝানো যাবে না। গোধূলি লগ্নে এই হার্ডিন ব্রিজের সৌন্দর্য আরো অপরূপ লাগছে। হালকা বিনোদনের জন্য আমরা লটারির ব্যবস্থা করেছিলাম। ভ্রমণ শেষে লটারিটি ড্র করা হলো। আবার রঙিন দিছে রে 18,900 এরপরে আমরা সবাই বাসে উঠে পড়লাম। এরপরে আমরা রাশিয়ান সিটিতে এসে আবারও একটি স্টপেজ দিলাম এবং রাশিয়ান সিটিটি ঘুরে দেখলাম। সেখানে আমরা রাশিয়ার মানুষদের সাথে কিছু ছবি তুলেছিলাম। এবং আমরা একটি গ্রুপ ফটো তুলেছিলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমার এই ভিডিও সেটা কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।